হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ক্লাস 10-এর একটা মক টেস্ট দিয়েছিলাম। তো এটা ক্লাস 8-এর, অ্যাকচুয়ালি এখানটা আমার একটা এডিটের লেখার সময় একটা মিস্টেক হয়েছে। এটা ক্লাস অ্যাকচুয়ালি 8 হবে। এটা আমি ক্লাস ক্লাস আমি 5 লিখে 7 লিখে দিয়েছি, অ্যাকচুয়ালি এটা ক্লাস 8। তো সবাই জানো যে এক্সামটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের 50-এর মধ্যে হবে। ফুল মার্কস থাকবে 50, 1 ঘন্টা 30 মিনিটের টাইম তোমাদের। তো ফার্স্ট তোমাদের থাকবে হচ্ছে একটা আনসিন থাকবে। তো সেই প্রথমে যেটা থাকবে সেটা সিন থাকবে। তো সিন তোমাদের মেবি 5 নম্বর চ্যাপ্টার থেকে, লেসন থেকে 8 নম্বর লেসন অবধি তোমাদের এক্সামটা হবে। লেসন 5 টু লেসন 8, অর্থাৎ পজার পাইন থেকে তোমাদের দ্য হ্যাপি প্রিন্স অবধি। মাঝে একটা পোয়েম আছে আর দ্য কিংস টেল আছে। তো এগুলোই তোমাদের মোটামুটি এ কিংস টেল অবধি, আর হ্যাপি প্রিন্স, দ্য আর প্রিন্সেস সেপ্টেম্বর, পদার পাইন বললাম হয়তো আগে, সরি, প্রিন্সেস সেপ্টেম্বর, আর একটা কবিতা আছে। তো এই চারটে নিয়ে তোমাদের এক্সামটা হবে। তো চারটেই খুব ইম্পর্টেন্ট, চারটে থেকেই তোমাদের সিন আসার চান্স আছে। তো আমি এখানে আমার স্টুডেন্টদের জন্য আমি এখানে দিয়েছিলাম হচ্ছে দ্য হ্যাপি প্রিন্স থেকে আমি একটা সিন তুলে দিয়েছিলাম। এছাড়াও তোমাদের বারবার বলে রাখি, এই কিংস টেলটাও খুব ইম্পর্টেন্ট। ওখানে আর্থারের যে গল্পটা আছে, খুব ইম্পর্টেন্ট একটা স্টোরি আছে ওটা। প্রিন্সেস সেপ্টেম্বরও আসতে পারে, ওটাও খুব ইম্পর্টেন্ট। আর যে কবিতাটা আছে, অবশ্যই কবিতা তো এমনিতে একটাই আছে এখানে, তো সেটা তো আসার চান্স অবশ্যই আছে। তো সিনে এখানে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে হ্যাপি প্রিন্সের। তো সোয়ালো বলছে, ইটস মাচ টু কোল্ড হেয়ার, অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, আই টু মাস্ট ফ্লাই, আমাকেও যেতে হবে, বাট টু নাইট, কিন্তু আজ রাত, আই উইল রেস্ট ইন দিস আননোন টাউন, আমি অজানা শহরটাতে কী করবো, বিশ্রাম নেবো। দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু লুকস গুড এনাফ, এই যে গোল্ডেন যে স্ট্যাচুটা আছে, সোনার যে স্ট্যাচুটা আছে, সেই স্ট্যাচুর পায়ের মাঝে যে রাস্তা বলছি, পায়ের মাঝে যে জায়গাটা আছে, আশ্রয়টা আছে, এটা খুব ভালো লাগছে। তো সেই জন্য সোয়ালো কী করবে, পারচেস অন দ্য পেডাস্টাল সেট বক্স হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু, একটা পা ধরে এবং অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট, এবং সেটাতে মাথা দিয়ে সে এখানে শুয়ে পড়বে। সোয়ালো জার্কস অ্যান্ড জাম্পস আপ সাডেনলি আফটার 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে সে ঝাঁকুনি দিয়ে একদম লাফিয়ে উঠবে। সোয়ালো বলছে, আই থট, আমি ভেবেছিলাম, দিস গোল্ডেন রুম ওয়াজ এ গুড শেল্টার, আমি ভেবেছিলাম এই সোনালি রুমটা খুব ভালো একটা আশ্রয়, বাট কিন্তু আই এম গেটিং ওয়েট ইন দ্য রেইন, কিন্তু এই বৃষ্টিতে ভিজে যাচ্ছি। দ্য সোয়ালো স্টিক্স ইটস নেক আউট, সোয়ালো তার ঘাটটাকে বের করলো, অ্যান্ড লুকস আপওয়ার্ড, এবং ওপরের দিকে তাকিয়ে দেখলো। হি লুকস পাজল, সে হতবম্ব হয়ে গেল। সোয়ালো সোয়ালো তখন বলছে, অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার, যদিও আকাশ পরিষ্কার, ইট ইজ নট রেনিং, বৃষ্টি হচ্ছে না। সোয়ালো জাম্পস আপ এগেন, সোয়ালো আবার লাফিয়ে উঠলো, অ্যাজ ইফ এ সেকেন্ড আপ ড্রপ, আপ হয়ে গেছে মনে হয়, এটা ড্রপ অফ ওয়াটার হতো। যাই হোক, এটা এখানে মিস্টেক আছে, এখানটায় ড্রপ অফ ওয়াটার হতো। সেকেন্ড ড্রপ অফ ওয়াটার হ্যাড ফলেন, যখন তার দ্বিতীয়বার আবার তার জল পড়লো। তো তোমরা এই কাহিনীটা পড়েছো, তো এটা একবার দেখে নেবে এটা ভালো করে। তো এই সেন্টটা দিয়েছিলাম, তো এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য স্ট্যাচু স্টুড, স্ট্যাচু ছিল কোথায়, তো অন দ্য পেডাস্টাল সেট বক্স, ওটা হবে অ্যান্সার। সোয়ালোস ফ্রেন্ডস হ্যাড লেফট ফর, এখানে একটু আগেই দেখলে লেফট ফর কি, ওয়ার্ম ইজিপ্ট, এটা হবে অ্যান্সার। সোয়ালোস ফ্রেন্ডস হ্যাড লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, এটা হবে অ্যান্সার। তারপরে যেটা আসছে, দ্য সোয়ালো ওয়াজ অ্যামেজড বিকজ, সোয়ালো হতবাক হয়ে গিয়েছিল, কারণটা কি কারণ সে ভেবেছিল এটা খুব ভালো একটা আশ্রয়, গোল্ডেন রুমটা, বাট ওই যে বলছে আই অ্যাম গেটিং ওয়েট, আমি ভিজে যাচ্ছি। তো অ্যামেজ বিকজ কি হবে, এখানে আই অ্যাম আছে, তোমাকে লিখতে হবে হি ওয়াজ গেটিং ওয়েট ইন দ্য রেন, তোমাকে এটা লিখতে হবে। সোয়ালো বলছে বলে বলছে আই অ্যাম, কিন্তু তুমি যখন বলবে তখন সেটা হি ওয়াজ লিখতে হবে। তো এখানে কি হবে, দ্য সোয়ালো ওয়াজ অ্যামেজড বিকজ হি ওয়াজ গেটিং ওয়েট ইন দ্য রেন। ফোর্থ প্রশ্ন যেটা আছে, 4 নম্বর প্রশ্ন, দ্য সোয়ালো জার্কস অ্যান্ড, সোয়ালো ঝাঁকুনি দিল এবং কি করলো, জার্কস অ্যান্ড কি হবে, এই যে এখানে কোথায় একটা বললাম এখানটায়, এই জার্কস অ্যান্ড কি, জার্কস অ্যান্ড জাম্পস আপ সাডেনলি আফটার 5 সেকেন্ড, তো এটা হবে হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট।
ফার্স্ট কোশ্চেনটা আছে হোয়াই ওয়াজ হ্যাপি প্রিন্স ক্রাইং, কেন হ্যাপি প্রিন্স কাঁদছিল, কারণটা কি? কারণ আগে হ্যাপি প্রিন্স কি করতো না, হ্যাপি প্রিন্স যেখানে বসবাস করতো সেখানে তো আগে সে শহর তার নিজের শহরের কিছু দেখতে পেতো না, দরিদ্র দুঃখী মানুষকে দেখতে পেতো না, এখন সে দেখতে পাচ্ছে, তো সেই জন্য সে কাঁদছে, তো এটাই হবে অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন বলছে হোয়ার ডিড দ্য হ্যাপি প্রিন্স লিভ অল হিজ লাইফ, হ্যাপি প্রিন্স তার সারা জীবন ধরে সে কোথায় বসবাস করেছে? তোমরা একটু আগেই এখানে পেয়েছো যে, সরি এটা আমার পড়ানো হয়নি, এই যে এখানটাই পাবে যে আই স্পেন্ড মাই লাইফ ইন এ প্যালেস, ও বলছে, তাহলে তুমি কি বলবে যে ও বলেছে বলে বলেছে আই স্পেন্ড, তোমাকে বলতে হবে হি স্পেন্ড হিজ লাইফ হবে, তার জীবনটা কাটিয়েছে ইন এ প্যালেস, ঠিক আছে। আর আগেরটা যদি বলে যে কেন সে কাঁদছে, তখন এই যে এখানে যে হ্যাপি প্রিন্স যেটা বলেছে, এখানে যে হ্যাপি ফার্স্ট কোশ্চেনে হোয়াই ওয়াজ হ্যাপি প্রিন্স ক্রাইং যদি বলে, তাহলে এই লাইনটা হবে তোমার, এই যে এখানে বলছে আই ক্যান সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল আগলি থিংস ইন মাই ল্যান্ড, এটা হবে। এবার তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে, কি করে লিখবে? এখানে যে হোয়াই ওয়াজ হ্যাপি প্রিন্স ক্রাইং, তখন তোমাকে একটু সাজিয়ে কি লিখবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স যে অক্সিলারি ভার্ব আগে থাকে সাবজেক্ট পরে থাকে, তো তোমাকে এটা সাজিয়ে নিতে হবে। তাহলে ওয়াজ হ্যাপি প্রিন্স আছে, তাহলে তোমাকে বলতে হবে হ্যাপি প্রিন্স ওয়াজ ক্রাইং করতে হবে, তাহলে হ্যাপি প্রিন্স ওয়াজ ক্রাইং বিকজ, এবার ও বলেছে আই ক্যান সি দ্য পুয়ার, তোমাকে বলতে হবে, এবার তুমি বলছো বলে বলতে হবে হি ক্যান সি দ্য পুয়ার অ্যান্ড আগলি থিংস ইন হিজ ল্যান্ড, ও বলছিল বলে বলছিল মাই ল্যান্ড, তোমাকে কিন্তু বলতে হবে এখানটায়, এখানে মায়ের জায়গায় কিন্তু তোমাকে লিখতে হবে হিজ ল্যান্ড, বোঝা গেছে? আর এখানে আয়ের বলতে হি, তো এইভাবে তোমাকে কোশ্চেনটা সাজাতে হবে। দুইটাও বললাম যে হ্যাপি প্রিন্স তার সারা জীবনটা কোথায় কাটিয়েছে, আই স্পেন্ড মাই লাইফ ইন এ প্যালেস বলেছে, তাহলে তোমাকে লিখতে হবে হ্যাপি প্রিন্স স্পেন্ট হিজ লাইফ ইন এ প্যালেস। 3 নম্বর প্রশ্ন হোয়ার ডিড দ্য সোয়ালো ফাইন্ড এ শেল্টার, সোয়ালো কোথায় আশ্রয় খুঁজেছিল? তোমরা একটু আগেই পড়লে দ্য শেল্টার বিটুইন দ্য ফিট অফ দ্য গোল্ডেন স্ট্যাচু লুকস গুড, ও বলেছিল, তাহলে কোথায় না ওই গোল্ডেন স্ট্যাচুর পায়ের কাছে, তাহলে লিখতে হবে এখানে ডিড আছে, অর্থাৎ ডিড থাকা মানে হচ্ছে সাবজেক্ট ভি2 আছে, তাহলে তোমাকেও যখন এখানে লিখতে হবে তখন দ্য সোয়ালো ফাইন্ড থেকে সোয়ালো ফাউন্ড করতে হবে, কারণটা কি? কারণ এটা ডিড আছে বলেই অ্যাকচুয়ালি এটা ভি1-এ আছে, তাই তুমি যখন এই ডিডটাকে সরিয়ে দেবে তখন এটাকে ভি1 থেকে ভি2 করতে হবে, তাহলে তার সোয়ালো ফাইন্ড থেকে সোয়ালো ফাউন্ড হবে, তাহলে লিখতে হবে সোয়ালো ফাউন্ড আ শেল্টার বিটুইন, সোয়ালো ফাউন্ড এ শেল্টার বিটুইন দ্য ফিট অফ এ গোল্ডেন স্ট্যাচু, বোঝা গেল? বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু, ওকে। তো এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর বলছে, 4 নম্বর প্রশ্ন হোয়াই ডিড দ্য সোয়ালো ডিসাইড টু ফ্লাই টু ইজিপ্ট, হোয়াই ডিড দ্য সোয়ালো, কেন সোয়ালো চিন্তা ভাবনা করেছিল সে ইজিপ্টে উড়ে যাবে, কেন সে চিন্তা ভাবনা করেছিল? কারণ তার সমস্ত বন্ধুরা ইজিপ্টে চলে গেছে, তো সেই জন্য তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে, এখানেও ডিড আছে, তাহলে তোমাকে সাবজেক্টে পড়ে যে ডিসাইড ভি1 আছে সেটা তোমাকে ডিসাইডেড করতে হবে ভি2 করতে হবে, তাহলে তুমি কিরকম করে সাজাবে যে সোয়ালো, দ্য সোয়ালো ডিসাইডেড, ওকে। তোমার এখানে ডিড আছে বলে এটা তোমার ভি1 হয়ে আছে, কারণ একটা সেন্টেন্সে দুটো ভি2 ইউজ হতে পারে না, তাহলে তোমাকে লিখতে হবে দ্য সোয়ালো ডিসাইড থেকে ডিসাইডেড লিখতে হবে, তাহলে সোয়ালো ডিসাইডেড টু ফ্লাই টু ইজিপ্ট, ওয়াই আছে তাহলে তোমাকে লিখতে হবে বিকজ, তাহলে লিখবে দ্য সোয়ালো ডিসাইডেড টু ফ্লাই টু ইজিপ্ট বিকজ অল হিজ, অল ও বলেছে বলে মাই লিখেছিল, ও বলেছে বলে বলেছিল মাই, তোমাকে বলতে হবে অল হিজ ফ্রেন্ডস হ্যাভ লেফট ফর ওয়ার্ম ইজিপ্ট, তাহলে এটা তোমাকে অ্যান্সার করতে হবে, ওকে। এখানে দ্য সি এর একটা কবিতা, সি এর যে কবিতাটা আছে ওখান থেকে দেওয়া হয়েছে, দ্য সি ইজ আ হাংরি ডগ জায়ান্ট অ্যান্ড গ্রে, হি রোলস অন দ্য বিচ অল ডে উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জস, আওয়ার আপন আওয়ার হি নজ, নজ মানে মনে রাখবে চেবানো। তো এই প্রশ্নটা তোমার এখানে দেওয়া আছে, তো তুমি এখানে এগুলো করবে, কবিতাটা পড়ে নেবে। তো এখানে কলাম এ থেকে কলাম বি এর একটা ম্যাচিং দিয়েছিলাম, মৌন্স মানে কি হবে, মৌন্স মানে হাউল হবে, মৌন্স মানে হচ্ছে হাউল অর্থাৎ বিলাপ করা, তাহলে এটা লিখবে মৌন্স থেকে হাউল করবে। নজ মানে কি, নজ মানে হচ্ছে চেবানো, ওকে, তাহলে বাইটস অ্যান্ড চিউজ হবে, তাহলে এটা করবে। আর স্যাগিটা এখানে করাই আছে, তো যাই হোক এটা এরকম হয়ে আছে, তো স্যাগি আর রাপ একই হবে, ওকে। তো দ্য সি ইজ কম্পেয়ার টু এ, সি কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তোমরা যারা কবিতাটা পড়েছো অবশ্যই জানো যে এটা হাংরি ডগ হবে। দ্য সি রোলস অন দ্য বিচ, যারা কবিতাটা পড়েছো সকলেই জানো যে এটা কি হবে, অল ডে হবে, ওকে, যেই যে এখানে কবিতাটা লেখাই আছে, হি রোলস অন দ্য বিচ অল ডে, ওকে। দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ, ওই যে সমুদ্রটাকে এটা যে সিন অ্যাজ এ ডগ একটা কুকুর হিসাবে দেখা আছে, দেখেছে, এবং যার আছে কি গ্রেজি পস, গ্রেজি নোস না স্মল পস, গ্রেজি কথার অর্থটা মনে রাখবে, এই যে গ্রেজি কথার অর্থটা হচ্ছে ভিজে, বা
বা তেল চিটে টাইপেরও বলা যেতে পারে। তোমরা যখন 12-এ পড়বে তখন বর্তমান 12-এর সিলেবাসে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বলে ওখানে আছে, তো ওখানেও দেখবে গ্রেজি ওয়ার্ডটা তুমি পাবে। গ্রেজি মানে হচ্ছে তেল চিটে বা ভিজে ভিজে ভাব। তো এখানে তোমরা যারা পড়েছো তোমরা সকলেই জানো যে এখানে সমুদ্রর আছে বলা হয়েছিল এই যে গ্রেজি পজ। ওকে, তো এটা হবে হচ্ছে অ্যান্সার। বেশ, দ্য সি রো, এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে তোমাকে ইনফরমেশন দিয়ে লিখতে হবে। দ্য সি রোলস অন দ্য বিচ উইথ, সমুদ্র কি করে না বিচে কি করে গড়াগড়ি খায়। এই যে উইথ দেওয়া আছে, তারপরে কি হবে উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড স্যাগি জস। ওকে, তো এটা হবে হচ্ছে অ্যান্সার। 2 নম্বর বলছে ফর আওয়ার আপন আওয়ার দ্য জায়েন্ট সি ডগ, ঘন্টার পর ঘন্টা ধরে এই সামুদ্রিক যে দৈত্যাকার সামুদ্রিক কুকুর, অর্থাৎ যে সমুদ্র লেগে বলছে সে কি করে ঘন্টার পর ঘন্টা ধরে, এই যে আওয়ার আপন আওয়ার কি করে হি নজ, তাহলে এটা হবে হচ্ছে অ্যান্সার, সে চেবায়। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে অ্যান্সার, এখানে হবে নজ লিখতে হবে। ওকে, বোঝা গেল। 3 নম্বর দ্য সি ডগ মোনস, সামুদ্রিক কুকুর কি করে বিলাপ করে। ওকে, বিলাপ করে কখন, সি ডগ মোনস লিকিং হিজ গ্রেজি পজ, বোঝা গেল। তার যে গ্রেজি পজ আছে অর্থাৎ ভিজে যে পা আছে সেটাকে চাটতে চাটতে সে কি করে, সে বিলাপ করে। ওকে, তো এই হচ্ছে 3টে অ্যান্সার। এখানে তোমার আনসিন দেওয়া আছে, সিস্টার নিবেদিতার ব্যাপারে দেওয়া আছে। সিস্টার নিবেদিতা ওয়াজ নোন অ্যাজ মার্গারেট এলিজাবেথ নোবেল ইন হার আর্লিয়ার লাইফ, তার আগের জীবনে সে মার্গারেট এলিজাবেথ নোবেল বলে সে পরিচিত ছিল। হি ওয়াজ বর্ন অন October 28, 1867 ইন আয়ারল্যান্ডে, জন্ম হয়েছিল তার এত সালে। সি ওয়াজ এ টিচার, সরি এখানে হি হয়ে গেছে কোনো রকম করে, একটা মিস্টেক হয়ে গেছে, এটা প্রিন্টের, অ্যাকচুয়ালি এটা সি হবে, সি ওয়াজ বর্ন অন। বেশ, সে প্রথমে একজন শিক্ষক ছিলেন, শিক্ষিকা ছিলেন, অথর ছিলেন অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আফটার ফিনিশিং হার স্টাডিজ শি হ্যাড টু লিভ ইন লন্ডন ফর টিচিং প্রফেশন, তার শিক্ষকতার জন্য তাকে লন্ডনে থাকতে হয়েছিল। দেয়ার সি মেট, সেখানে তার সাক্ষাৎ হয় স্বামী বিবেকানন্দ ইন 1898, 1898 স্বামী বিবেকানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে লাইকড হিজ রিলিজিয়াস টিচিংস, সে তার ধার্মিক যে শিক্ষা সেটা সে পছন্দ করে। অ্যান্ড বিকেম হিজ ডিসাইপেল, এবং তার শিষ্য হয়ে যায়। ডিসাইপেল অর্থাৎ কি, ডিসাইপেলের অর্থাৎ হচ্ছে শিষ্য হয়ে যাওয়া। ওকে, বেশ, তারপর কি বলছে, সে কেম টু ক্যালকাটা, সে কলকাতায় আসে ইন্ডিয়ায় ইন 1898 উইথ হিম, তার সাথে ফর গিভিং হার সার্ভিস ইন টু দ্য আপলিফমেন্ট অফ ইন্ডিয়ান ওমেন, ভারতের যেসব মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে সার্ভিস দেয়, তাদের হয়ে সে কাজকর্ম করতে শুরু করে। স্বামী বিবেকানন্দ গেভ হার নেম নিবেদিতা, স্বামী বিবেকানন্দ তার নাম দেন নিবেদিতা। ইট মিনস ডেডিকেটেড টু গড, যেটার অর্থ কি না ভগবানের উদ্দেশ্যে আর কি স্বর্ণাপন্ন হওয়া। দ্য নেম ওয়াজ গিভেন হোয়েন হি ইনিশিয়েটেড হার ইন্টু দ্য ভাও ব্রহ্মচারী, এই নামটা তখনই দেওয়া হয় যখন তিনি ব্রহ্মচারিয়াটাকে শপথ নেন। ঠিক আছে, তারপর বলছে she wanted to educated girls who were deprived of even basic education, because she wanted to educate girls, তিনি চেয়েছিলেন মহিলাদের শিক্ষিত করতে যারা কিনা ডিপ্রাইভড থাকে অর্থাৎ বঞ্চিত থাকে বেসিক এডুকেশন, অর্থাৎ প্রাথমিক যে শিক্ষা সেখান থেকে যারা বঞ্চিত ছিল তাদেরকে পড়াতে সে চেয়েছিল, তাদেরকে শিক্ষা দিতে। ইন নভেম্বর 1898 she opened a girls school, এত সালে তারা গার্লস স্কুল ওপেন করেন ইন দ্য বাগবাজার এরিয়া অফ নর্থ কলকাতায়। ডিউরিং দ্য প্লেগ এপিডেমিক, প্লেগ যে মহামারী হয়েছিল ইন ক্যালকাটায় ইন 1899, 1899, সি নার্স টু কেয়ার ফর দ্য পুয়ার পেশেন্ট, সেই যে দরিদ্র বেচারা যেসব আর কি এরা ছিল, রোগীরা ছিল, তাদের সে সেবা শুশ্রূষা করে। এবার তুমি এটা যখন পড়ে নিলে তখন তোমার এটা করাটার কোনো ব্যাপার নেই। ইন আর্লি লাইফ নিবেদিতা ওয়াজ বাই প্রফেশন কি হবে না, বাই প্রফেশন টিচার হবে। নিবেদিতা মেট স্বামীজি ইন, কোথায় তার সঙ্গে দেখা হয়েছিল, লন্ডনে দেখা হয়েছিল। নিবেদিতা ওয়াজ বাই বার্থ ইন অ্যান ইন্ডিয়ান, আইরিশ, আমেরিকান না ব্রিটিশ, অবশ্যই আয়ারল্যান্ডে জন্ম হয়েছিল। তোমরা দেখেছো এখানটায় এই যে তার আয়ারল্যান্ডে জন্ম হয়েছিল। যারা আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করে তাদেরকে আইরিশ বলা হয়, যারা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে তাদেরকে ইন্ডিয়ান বলা হয়, তো এখানে আইরিশটা হবে। ওকে, নিবেদিতা কেম টু ইন্ডিয়া টু মিট বিবেকানন্দ টু গেট ম্যারিড, বিবাহ করার জন্য এসেছিল। ফর হায়ার স্টাডিজের জন্য এসেছিল। ফর দ্য ডেভেলপমেন্ট অফ ওমেন, তো এখানে কী হবে, এটা হবে ফর দ্য ডেভেলপমেন্ট অফ ওমেন, এটার জন্য তিনি এসেছিলেন মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই যে বলেছে টু দ্য আপলিফমেন্ট অফ ইন্ডিয়ান ওমেন। ওকে,
তো তারপর কি বলছে, প্রশ্ন আছে এখানে, ট্রু ফলস দেওয়া আছে। নিবেদিতা ওয়াজ বর্ন বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, বলছে নিবেদিতার জন্ম হয়েছিল বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, ভারতের স্বাধীনতার আগে। অবশ্যই জন্ম তো এখানে বলাই আছে, কত তো হয়েছিল, 1867 হয়েছিল, আর আমাদের স্বাধীনতা হয়েছিল 1947। তো আমাদের সেই হিসাবে 1947 আর এখানে 1868, তো সেই হিসাবে এটা ট্রু হবে। সেকেন্ডটা বলছে স্বামী বিবেকানন্দ ওপেন এ স্কুল ফর গার্লস এডুকেশন, স্বামী বিবেকানন্দ মেয়েদের শিক্ষার জন্য স্কুল ওপেন করেছিল। তো তোমরা সকলেই জানো যে এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে হচ্ছে, ওপেনটা কে করেছিল, ওপেনটা করেছিল হচ্ছে নিবেদিতা ওপেন করেছিল। এই যে এখানে দেওয়া আছে দেখবেন যে নিবেদিতা, এই যে সি ওপেন্ড আ গার্লস স্কুল, তো এখানে অ্যাকচুয়ালি এটা ফলস হবে। এখানে কিছু প্রশ্ন দিয়েছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ নিবেদিতা, নিবেদিতার নামের অর্থ কী ছিল, এখানে দেওয়া আছে নিবেদিতা মানের অর্থ কী ছিল। এই যে বলা আছে স্বামী বিবেকানন্দ গেভ হার নেম নিবেদিতা, স্বামী বিবেকানন্দ তার নাম দিয়েছিল, ইট মিনস ডেডিকেটেড টু গড, এই কথাটার অর্থ কী ছিল, এটা মানে ছিল ভগবানের শরণাপন্ন, নাকি। তো এটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে লিখতে হবে দ্য মিনিং অফ নিবেদিতা ইজ ডেডিকেটেড টু গড। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট মেড মার্গারেট এলিজাবেথ নোবেল বিকাম আ ডিসাইপল অফ স্বামী বিবেকানন্দ, বলছে মার্গারেট এলিজাবেথ নোবেল কিসের জন্য তিনি আর কি স্বামী বিবেকানন্দের শিষ্য হয়ে যান। ওই যে সি লাইকড হিজ রিলিজিয়াস টিচিংস অ্যান্ড বিকেম হিজ ডিসাইপল, সে তার ধার্মিক শিক্ষা পছন্দ করে এবং তার শিষ্য হয়ে যায়। হোয়ার অ্যান্ড হোয়েন ডিড নিবেদিতা মুভ অ্যালং উইথ স্বামীজি, হোয়ার মানে কোথায় এবং কখন, হোয়েন সবসময় টাইমকে ইন্ডিকেট করে, নিবেদিতা মুভ অ্যালং উইথ স্বামীজি, স্বামীজির সঙ্গে চলে আসেন। তো এই যে এটা, সি কেম টু ক্যালকাটা ইন্ডিয়াতে ইন 1898 উইথ হিম ফর গিভিং হিজ সার্ভিস টু দ্য আপলিমেন্ট অফ ইন্ডিয়ান ওমেন, বোঝা গেল। তো এটাই, সে কলকাতাতে আসে কততে না 1898 সালে, বোঝা গেল। তাহলে হয়ারও জানতে পারলাম কোথায়, আর হোয়েন কখন না 1898-এ। 4 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড স্বামী বিবেকানন্দ গিভ হার দ্য নেম নিবেদিতা, স্বামী বিবেকানন্দ তাকে কখন নিবেদিতা নামটা দিয়েছিল। এই যে দ্য নেম ওয়াজ গিভেন, নামটা দেওয়া হয় হোয়েন হি ইনিশিয়েটেড হার ইনটু দ্য ভাও ব্রহ্মচারিয়া, ঠিক আছে। তাহলে এখান থেকে হবে হচ্ছে এতটা পর্যন্ত হবে হচ্ছে 4 নম্বরের অ্যান্সার, বোঝা গেল। তো এরকম তোমাদের একটা আনসিন থাকবে, এটাই থাকবে সেটার কোনো মানে নয়। আনসিন তোমাদের যে কোনো কিছু দিতে পারে, সেটা কি দেবে সেটা তোমাদের স্কুলের উপর ডিপেন্ড করছে, তোমাদের স্কুলে কীরকম করানো হয়েছে তার উপর ডিপেন্ড করছে। তো এরকম টাইপের প্যাটার্নের একটা আনসিন থাকবে, তো সেটা তোমাদেরকে একটা আমি দেখালাম যে আনসিনের প্যাটার্নটা কীরকম হয়। এরপরে কিছু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকবে। তো গ্রামারের মধ্যে এখানে যেমন আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন দেওয়া আছে। বর্ন ড্যাশ 1564, শেক্সপিয়ার ওয়াজ destined to be dash most famous dramatist poet, okay, writing 37 plays. Shakespeare also wrote 154 sonnets. The sonnets are James dash the cascade of English poetry. তো প্রথমটা কি হবে, born in, তোমরা জানো যে সাল বা মাসের নামের আগে ইন হয়, ওকে, বর্ন ইন হবে ইন 1564। শেক্সপিয়ার ওয়াজ ডেস্টিন্ড টু বি, দেখো মোস্ট আছে, মোস্ট মানে কি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে অলওয়েজ দা হয়, ওকে। তো বর্ন ইন 1564 সালের আগে ইন হয়, আর সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়, এটা মনে রাখবে। তাহলে দ্য মোস্ট ফেমাস ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট, ওকে, ড্যাশ রাইটিং 37 প্লেজ, শেক্সপিয়ার অলসো রোট 154 সনেটস, বলছে 37টা নাটক লেখার সাথে সাথে তিনি 154টা সনেটও লিখেছিলেন। তাহলে এছাড়াও বলতে চাইছে, এর পাশাপাশি বলতে চাইছে, তাহলে তোমাকে এখানে লিখতে হবে বিসাইড নয়, বিসাইডস হবে, ওকে। তাহলে বিসাইডস রাইটিং 37 প্লেস, শেক্সপিয়ার অলসো রোড 154 সনেটস। দ্য সনেটস আর এই সনেটগুলো কি না জেমস ড্যাশ দ্য কাস্কেট অফ ইংলিশ পোয়েট্রি, ইন দ্য কাস্কেট অফ ইংলিশ পোয়েট্রি, ইন হবে, ওকে, সরি এটা কি হবে বললাম, ইন হবে, আই লেখাটা ঠিক মতো হচ্ছে না, ইন, তো ইন দ্য কাস্কেট অফ ইংলিশ পোয়েট্রি, বোঝা গেল। ইংরেজির যে কবিতা সমূহ আছে সেখানে এগুলো একটা রত্নের সমান, ঠিক আছে, ওকে। তো তারপর বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর্ম ব্র্যাকেটস, এখানে ভার্বের ফর্মগুলো করতে হবে। তো টুডে ইন্ডিয়া হ্যাজ বিন, উইল বি, ইজ ইন্ডিপেন্ডেন্ট, অলওয়েজ ইজ হবে। তো এগুলোও তোমাদের একটা থাকবে। তো সেকেন্ড দেখবো যে মাই সিস্টার ড্যাশ উইল বি ইজ ওয়াজ ইন ক্লাস 5 লাস্ট ইয়ার। তো অতীত বোঝাচ্ছে, লাস্ট মানে পাস্ট বোঝাচ্ছে, অতীতকে ইন্ডিকেট করছে। তো এখানে অতীতের মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে ওয়াজ, তো এটাই হবে। ওকে, আফটার দ্যাট বলছে রাজু হ্যাজ রিচেস হোম জাস্ট নাও। সবসময় মনে রাখবে জাস্ট বা জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্টকে ইন্ডিকেট করে, আর প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্টে পরে হ্যাজ হ্যাভ ভিতরি। ওকে, তো এখানে হ্যাজ রিচড হবে, বোঝা গেছে। সেকেন্ড এখানে দেওয়া আছে 6 নম্বরে ডু হ্যাজ ডাইরেক্টেড, এখানে সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া আছে, তোমাদেরও এখানে ক্লজ থাকতে পারে কারণ তোমাদের সিলেবাসে আছে ক্লজ। তো এখানে আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, তো এখানে সাবঅর্ডিনেট হবে হচ্ছে দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। আর যেহেতু দ্যাট আছে, বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট বা হোয়াট থাকলে 90% ক্ষেত্রে সেটা নাউন ক্লজই হয়, তবুও দেখে নেবে তার আগে যেহেতু ভার্বকে ইন্ডিকেট করছে, হোপ ভার্বকে ইন্ডিকেট করছে, তো লিঙ্কিং ওয়ার্ডের আগে যদি ভার্বকে ইন্ডিকেট করে তো সেটা নাউন ক্লজ হয়, তো এটা নাউন ক্লজ হবে। তারপর বলছে দ্য টিচার সেড, শিক্ষক মহাশয় বলছেন লেট আস বিগিন দ্য ক্লাস। তো এরকম একটা নারেশন চেঞ্জ একটু পড়তে পারে, এগুলো খুব একটা হার্ড নয়, তবে দেখে একটু হার্ড হয়তো মনে হতে পারে। তো এখানে দ্য টিচার সাজেস্টেড করতে পারো, দ্য টিচার সাজেস্টেড, লেট আস থাকলে সাজেস্টেড বা প্রপোজড হয়। তো দ্য টিচার সাজেস্টেড দ্যাট, এবার এখানে কি হবে, লেট আস আছে তো সাবজেক্টে এখানে কিন্তু দে আসবে, ঠিক আছে, উই কিন্তু আসবে না, কারণ টিচার সাধারণত স্টুডেন্টদেরকে ইন্ডিকেট করছে। তো দ্য টিচার হিসেবে মতো সেট টু দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে বলছে, তো দ্য টিচারও থার্ড পার্সন, স্টুডেন্টও থার্ড পার্সন। আমি মি করলে করতে পারি, হবে না তা নয়, তবে সাধারণত আমার পার্টিকুলারলি মনে হয় এখানে দেটাই বেটার হবে। তো এখানে লিখবে দ্য টিচার সাজেস্টেড দ্যাট দে শুড বিগিন দ্য ক্লাস। ওকে, তো লিঙ্কিং ওয়ার্ড দ্যাট হয়, তারপরে দে হবে, উইও করা যেতে পারে, তো তারপরে সাবজেক্টে পরে শুড আসবে। তো দ্য টিচার সাজেস্টেড দ্যাট দে শুড বিগিন দ্য ক্লাস। তো এটা ন্যারেশন, এখানটায় ফ্রেজ দেওয়া আছে এবং তার কি ধরনের ফ্রেজ, তো এখানে ফ্রেজ কোনটা হবে না ফ্রি অফ রেন্ট, এটা হবে হচ্ছে ফ্রেজ, এবং এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এটা ল্যান্ডকে বোঝাচ্ছে, নাউনকে ইন্ডিকেট করছে, তো এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তারপরটা আছে চেঞ্জ দ্য ভয়েস দে ক্লিন দ্য রুম। তো এখানে সবাই জানো যে কীরকম করে হবে, এটা সাবজেক্ট দে, তারপর ক্লিনড V2, আর তারপর অবজেক্ট আছে। তো দ্য ক্লাসরুম, অবজেক্ট থেকে সাবজেক্ট আসবে, তারপর ওয়াজ ওয়ারের মধ্যে হবে, যেহেতু V2 আছে মানে পাস্টের বিভার্ব আসবে, তো দ্য ক্লাসরুম ওয়াজ হবে, V3তে ক্লিনডের ভিতরে ক্লিনডি হবে, বাই দে থেকে দেম আসবে। ওকে, তাহলে কি হলো, দ্য ক্লাসরুম ওয়াজ ক্লিনড বাই দেম, খুবই আসান একটা ভয়েস চেঞ্জ। তারপরটা আছে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এটাও ক্লজ করতে দিয়েছে, এটা তোমরা করে দেখাবে, আমি একটুকু বলে দিতে পারি যে এটা সাবঅর্ডিনেট এটা হবে। এবার সাবঅর্ডিনেটের কি হবে সেটা তোমরা বলবে। তারপরেরটা আছে কি না, আবার ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ দিয়েছে। দ্য স্ট্যাচু সেড টু দ্য দ্য স্ট্যাচু সেড টু দ্য সোয়ালো, স্ট্যাচু সোয়ালোকে বললো প্লিজ গিভ হার দ্য সাফায়ার রিমেনিং ইন মাই আদার আই। তো প্লিজ থাকলে সেট টু এর জায়গায় হয় হচ্ছে রিকোয়েস্টেড, তো দ্য স্ট্যাচু রিকোয়েস্টেড দ্য সোয়ালো, লিঙ্কিং ওয়ার্ড এখানে কি হবে না, এখানটায় টু বসবে লিঙ্কিং ওয়ার্ড, ইম্পারেটিভ ক্ষেত্রে টু হয়। টু গিভ হার আছে, তো টু গিভ হারই থাকবে এখানে, তাহলে হবে দ্য স্ট্যাচু রিকোয়েস্টেড দ্য সোয়ালো টু গিভ হার দ্য সাফায়ার রিমেনিং ইন মাই আছে, মাই বলতে কার, স্ট্যাচুকে বোঝাচ্ছে, তাহলে ইন হিজ আদার আই, বোঝা গেছে। তো এই হচ্ছে তোমার নারেশন চেঞ্জ যেটা ছিল। রাইটিং স্কিলে তোমাদের টেক্সটের যে রাইটিংসগুলো দিয়েছে সেগুলো তোমরা করবে, যেই রাইটিংগুলো তোমাদের টেক্সটে আছে। এছাড়াও তোমাদের স্কুলে যদি পার্টিকুলারলি কোনো রাইটিং কিছু বলে থাকে সেগুলো তোমরা করবে। আমি এখানে তোমাদের বইয়ের যেই রাইটিংগুলো আছে সেগুলোর মধ্যে দিয়েছি, একটা প্রাউড কিং স্টোরি রাইটিং দিয়েছি, আর একটা লেটার রাইটিং দিয়েছি, এটাও তোমাদের বইয়ের মধ্যে আছে। তোমার ভাইকে অ্যাডভাইস করো কিসের জন্য, যে টু বি কাইন্ড টু অ্যানিম্যালস, প্রাণীদের প্রতি একটু দয়ালু হতে। ওকে, তো এই দুটো তোমাদের রাইটিং স্কিলের মধ্যে দিয়েছি। তোমাদের নিজের নিজের স্কুলের রাইটিং যদি কিছু দেওয়া থাকে সেগুলো করবে, এছাড়াও তোমরা এইসবগুলো করে রাখবে, বোঝা গেল নিজের নিজের টেক্সট বইয়ের। ওকে, তো আজকের মতো এটুকুই, বাই।